বিয়ের পর থেকেই জয়রাম আর দিব্যার মাঝে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। ছোটখাটো বিষয় নিয়েও তাদের মাঝে ঝামেলা বেঁধেই থাকতো। তেমনি এক রাতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়, আর ওই রাতেই দিব্যার বেডরুমে দিব্যার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আপাত দৃষ্টিতে আত্মহননই মনে হচ্ছিল, কিন্তু পুলিশ তদন্ত শুরু করলে বুঝতে পারে এটি কোনো সাধারণ আত্মহননের কেস নয়, এটা ঠান্ডা মাথার সুপরিকল্পিত এক খুন। কিন্তু কে কি জন্য আর কিভাবে খুনটি করল তা এক গভীর রহস্য। পুলিশ যতই এই রহস্যের গভীরে যেতে থাকে ততই সামনে আসতে থাকে নতুন নতুন টুইস্ট। এক কথায় যখনই আপনার মনে হবে কেসটি সলভ হয়ে গেছে, তখনই নতুন এক টুইস্ট সামনে আসবে, আর শেষ পর্যন্ত আপনি বিন্দুমাত্র ধারণাই করতে পারবেন না কে আসল খুনি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ব্লাইন্ড স্পটের কথা। সময় রাত 8টা, মুষলধারে বৃষ্টি পড়ছে। দিব্যা তার ছোট বাচ্চা কোলে নিয়ে মন খারাপ করে বসে আছে। বাচ্চাটাও কান্না করছিল। এদিকে দিব্যার স্বামী জয়রাম কোনো একটি কাজে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর জয়রামকে বের হতে দেখে দিব্যা এসে জানতে চায় এত রাতে তুমি কোথায় যাচ্ছ। কিন্তু জয়রাম কোনো জবাবই দিচ্ছে না। দিব্যা যতই জানতে চাচ্ছে তুমি কোথায় যাচ্ছ, জয়রাম ততই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য দিব্যা বারবার বলছিল, তোমাকে কি আমার মানুষ বলে মনে হয় না? নাকি এই ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ আমাকেও এগুলোর মতো মনে হয়? আমি কি কোনো মানুষ না? আমি তোমার কাছে কিছু জানতে চাইলে, তোমার সাথে কথা বলে তুমি এড়িয়ে যাচ্ছ, কোনো কথার উত্তরই দিচ্ছ না। তোমার নোংরা মানসিকতার ব্যাপারে আমি সবকিছুই জানি। নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সাথে আড্ডা মারতে যাচ্ছ, নয়তো কোনো হোটেলে রুম বুক করেছ। এজন্য তুমি আমাকে উত্তর দিচ্ছ না। দিব্যা যত কিছুই বলুক না কেন, জয়রাম একটা জবাবও দিচ্ছে না। জয়রাম দিব্যাকে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলে, এটা আমার বন্ধুর নম্বর, ও একজন সাইকিয়াট্রিস্ট, তুমি ওর সাথে দেখা করো। আর এটা শুনে দিব্যা বলছিল, তুমি আমাকে পাগল ভাবছ? জয়রাম কিছু না বলে চলে যাচ্ছিল। তখন পিছে থেকে দিব্যা বলে ওঠে, আজ তুমি কোন মেয়ের সাথে শুতে যাচ্ছ সেটা বলো। আর দিব্যার কথা শুনে পাশে থেকে দিব্যাদের কাজের লোক লক্ষ্মী বলে ওঠে, ম্যাডাম একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আর লক্ষ্মী এটা বলা মাত্রই দিব্যা লক্ষ্মীকে কষে এক চর মারে। সাথে সাথে জয়রামও দিব্যাকে একটি চর মেরে বসে। আর এরপর দিব্যা রাগ করে উপরে চলে যায়। জয়রামও নিজের কাজে বের হয়ে পড়ে, আর লক্ষ্মীও নিজের কাজে চলে যায়। ড্রয়িং রুমে শুধু বাচ্চাটি পড়ে আছে। সিন চলে যায় এর কয়েক ঘন্টা পর। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা চিৎকার করছে, আর বাচ্চার চিৎকার শুনে লক্ষ্মী বাচ্চাটাকে কোলে নিয়ে দোতলায় দিব্যার রুমের সামনে যায়। কিন্তু যতই দিব্যাকে ডাকার চেষ্টা করুক না কেন, দিব্যাকে যতই বলুক আপনার বাচ্চা কান্না করছে, দিব্যা কিছুতেই দরজা খুলছে না। একসময় লক্ষ্মী নিজে থেকে দরজাটা খোলে, আর দরজা খুলে যা দেখে তার জন্য লক্ষ্মী মোটেও প্রস্তুত ছিল না। কারণ দিব্যার বডিটি তখন ফ্যানের সাথে ঝুলছে। সাথে সাথে লক্ষ্মী পুলিশকে কল করে। আর রাত ঠিক 2:30 নাগাদ লোকাল থানা সিআই বিক্রম আর কনস্টেবল রামবাবু আসে। লক্ষ্মী তাদেরকে উপরে দিব্যার রুমে নিয়ে যায়। বডি ঝুলতে দেখে বিক্রম বডি এবং আশেপাশে সব কিছু ভালো করে লক্ষ্য করছিল। ঠিক তখনই বিক্রমের চোখ পড়ে মেঝের মধ্যে পড়ে থাকা একটি স্টোনের দিকে। তাই বিক্রম এভিডেন্স হিসেবে ওই স্টোনটি রেখে দেয়। এরপর বিক্রম লক্ষ্মীর কাছে জানতে চায় দিব্যা কি বাইরে গিয়েছিল। লক্ষ্মী বলে, না, ম্যাডাম কখনো বাইরে যায় না, এই রুমের মধ্যেই থাকে। বিক্রম লক্ষ্মীর কাছে জানতে চায় তুমি কোথায় ছিলে। লক্ষ্মী বলে, কিচেনেই ছিলাম। বিক্রম আবার জানতে চায় এর মধ্যে তুমি বাইরে গিয়েছিলে। লক্ষ্মী না বলে। আর কথার মধ্যেই বিক্রম লক্ষ্মীর গালের দাগ দেখে জানতে চায় তোমার গালের দাগ কিসের। মানে দিব্যার হাতে চর খেয়ে লক্ষ্মীর গালে যে দাগ পড়ে গেছে, বিক্রম সেই দাগের কথা জানতে চাইছে। লক্ষ্মী প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু বিক্রম জানতে চায় কি ঘটেছে, আমাকে সত্যিটা বলো। এরপর লক্ষ্মী তাদের সাথে ঘটা ওই ঘটনার কথা খুলে বলে। আর লক্ষ্মীর মুখে এসব শোনার পর বিক্রম জানতে চায় জয়রাম এখন কোথায়। লক্ষ্মী জানায় জয়রাম মুম্বাই যেতে এয়ারপোর্টে গিয়েছে। বিক্রম লক্ষ্মীর থেকে জয়রামের ফোন নম্বর নিয়েও কল করে, কিন্তু জয়রামের ফোনটাও বন্ধ। আবার জয়রামের ফ্লাইট কখন, লক্ষ্মী তাও বলতে পারছে না। এই জন্য কনস্টেবল রামবাবুকে বলে, দ্রুত ফরেন্সিক টিম ডাকো, আর এখান থেকে মুম্বাইয়ের যে ফ্লাইটগুলো আছে সেগুলো ডিলে করতে বলো। এই জন্য রামবাবু ফরেন্সিক টিমে কল করে বলছিল, এখানে একটি মেয়ে আত্মহত্যা করেছে, দ্রুত আসতে হবে। কিন্তু বিক্রম বলে, এটা আত্মহত্যা নয়, এটা সুপরিকল্পিত খুন। বিক্রম লক্ষ্মীর কাছে জানতে চায় দিব্যার কে কে আছে। লক্ষ্মী জানায় দিব্যা অনাথ। আর জয়রামের কথা জানতে চাইলে লক্ষ্মী জানায় জয়রামের আদিত্য নামে এক ভাই আছে। আর এই সেই আদিত্য যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ করে। তবে আদিত্য সবেমাত্র জয়েন করেছে, এখন ট্রেনি হিসেবে আছে। তাই আদিত্যকে জানানো মাত্রই আদিত্য জয়রামের বাড়িতে ছুটে আসে। এদিকে বাইরে ভারী বৃষ্টির কারণে ফরেন্সিক টিমের আসতেও লেট হচ্ছে। আবার আদিত্য এসে দিব্যাকে এই অবস্থায় দেখেই বলছিল, দিব্যা কখনোই আত্মহত্যা করতে পারে না। বিক্রম বলে, এটা আত্মহত্যা নয়, এটা খুন। বিক্রম আদিত্যকে দিব্যার ফেস দেখিয়ে বলে,
যদি সে আতঙ্ক করতই তাহলে তার শরীরে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কথা, আর তখন তার মুখ ডার্ক হয়ে যাবে। কিন্তু এখানে সেটা হয়নি। আবার দিব্যার পায়ের নিচে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। কিন্তু নিচে যে টুলটি পড়ে আছে, দিব্যা যদি ওই টুলের উপর দাঁড়িয়ে এটা করবে তাহলে টুলের মধ্যে রক্ত লাগার কথা, যেটা টুলের মধ্যে নেই। এমনকি দিব্যা যদি এটা করতেই যাবে তাহলে তো শাড়ি ছিল বা স্কার্ফও ছিল, রশি কেন অ্যারেঞ্জ করতে গেল? এমনকি দিব্যার গলায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, আর এটা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ দিব্যার উপর অ্যাটাক করেছিল। তার মানে এই সব কিছুই বলছে দিব্যাকে কেউ খুন করে এটাকে আত্মহনন দেখানোর চেষ্টা করেছে। আর ঠিক এরপর লক্ষ্যে জানায় ওই ঝামেলার পর জয়রাম চলে গিয়েছিল, কিন্তু এর মাঝে জয়রাম আরও একবার ফিরে এসেছিল। আর এটা শোনার পরই এয়ারপোর্ট থেকে জয়রামকে নিয়ে আসা হয়। জয়রাম এসে বারবার জানতে চাচ্ছিল তার কালকে মিটিং আছে, এয়ারপোর্ট থেকে কেন তাকে নিয়ে আসা হলো, এখানে কি হচ্ছে, কারণ জয়রাম তো এখানের ঘটনা সম্পর্কে কিছুই জানে না। বিক্রম জানে আপনার স্ত্রী মারা গেছে। আর দিব্যার মৃত্যুর কথা শোনা মাত্রই জয়রাম দিব্যার রুমের দিকে যাচ্ছিল, কিন্তু বিক্রম আটকে দেয়, কারণ বিক্রমের মনে হচ্ছে এটা একটা মার্ডার, আর ফরেন্সিক টিম না আসা পর্যন্ত ওই রুমে কাউকে যেতেও দেওয়া যাচ্ছে না। তবে জয়রামের মুখেও একই কথা, দিব্যা এখন আত্মহনন করতে যাবে। অবশ্য বিক্রম জয়রামকে বলে দিব্যা আত্মহনন করেনি, দিব্যাকে খুন করা হচ্ছে। বিক্রম জয়রামের কাছে জানতে চায় আপনি এতক্ষণ কোথায় ছিলেন? জয়রাম বলে আমি এয়ারপোর্টে ছিলাম। কিন্তু লক্ষ্মীকে জিজ্ঞেস করলে লক্ষ্মী বলে আমি এর মধ্যে জয়রাম স্যারকে একবার আসতে দেখেছিলাম, কিন্তু বের হতে দেখিনি। অবশ্য এই ব্যাপারে জয়রাম বলে যে আমি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফেলে গিয়েছিলাম, সেই ডকুমেন্টসটা নিতে আমি এসেছিলাম, তবে 2 মিনিটের মধ্যে আমি ডকুমেন্টস নিয়ে আবার চলে গিয়েছি। তবে লক্ষ্মী যেহেতু জয়রামকে বের হতে দেখেনি, তাই বিক্রম ধারণা করছে জয়রামই হয়তোবা ওই ঝামেলার পর ফিরে এসে দিব্যাকে কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু কনভিন্স করতে পারেনি, তাদের মধ্যে স্ট্রাগল হয়েছে, আর জয়রামই দিব্যাকে খুন করে পালিয়ে গিয়েছে। অবশ্য আদিত্য বলছিল জয়রাম যদি 2 মিনিটের জন্য এসে থাকে তাহলে সিসিটিভি দেখলেই তো আমরা সেটা প্রমাণ পেয়ে যাব যে কখন এসেছিল আর কখন গিয়েছিল। এই জন্য সিসিটিভি ফুটেজ চেক করা হয়, আর ফুটেজেও দেখা যায় জয়রাম যেমনটা বলছে জয়রাম এসেছিল ঠিকই, কিন্তু 2 মিনিটের মধ্যেই আবার ডকুমেন্টস নিয়ে ফিরে গিয়েছিল। তাই এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে জয়রামের পক্ষে ওই 2 মিনিটের মধ্যে খুন করে ধরনের নাটক সাজানো, এত কিছু করা ওই 2 মিনিটের মধ্যে কখনোই সম্ভব নয়। তাই সন্দেহটা যাচ্ছে এখন লক্ষ্মীর উপর। বিক্রম লক্ষ্মীর কাছে জানতে চায় তুমি বডি কখন দেখেছ? লক্ষ্মী জানে রাত 2টায়। আবার লক্ষ্মী পুলিশকে কল করেছে রাত 2:05। বিক্রম জানতে চায় পুলিশকে কল করার আগে তুমি কাকে কল করেছিলে? লক্ষ্মী বলে আমি কাউকে কল করিনি। বিক্রম আবার জানতে চায় তাহলে পুলিশকে কল করার পরই বা কাকে কল করেছিলে? লক্ষ্মী এবারও না বলে। আর এখানেই সবচেয়ে বড় সমস্যাটা, কারণ বাড়ির মালিকের বউ মারা গেছে। লক্ষ্মী কাজের মেয়ে হয়ে সেটা দেখার পর প্রথমে তো বাড়ির মালিককে কল করার কথা বা তার স্বজনদেরকে কল করার কথা, সেটা না করে লক্ষ্মী আগেই কেন পুলিশকে কল করতে গেল? বিক্রমের কাছে এটাই সন্দেহজনক মনে হচ্ছে। অবশ্য এরপরই লক্ষ্মী জানায় দিব্যার ডেড বডি দেখা মাত্রই জয়রামকে প্রথম কল করেছিল, কিন্তু জয়রাম সব কিছু জানার পর লক্ষ্মীকে বলেছিল তুমি পুলিশকে কল করো, বাকি সব আমি দেখব। তাই জয়রামের কথা মতোই লক্ষ্মী পুলিশকে কল করে। লক্ষ্মী বলে জয়রাম স্যারের কথা মতে আমি পুলিশকে কল করেছিলাম। অবশ্য এই ব্যাপারে জয়রাম বলে ইদানিং আমাদের মধ্যে হরহামেশাই ঝামেলা লেগেই থাকতো, আর আজও বের হওয়ার আগে আমি ওকে থাপ্পড় দিয়ে গিয়েছিলাম, আর সেই রাগের বশে হয়তোবা ও আত্মহত্যা করতে পারে। আমি ভেবেছিলাম সন্দেহটা আমার দিকে আসবে, তাই আমি লক্ষ্মীকে এমনটা করতে বলেছিলাম। লক্ষ্মী এবং বিক্রমের কথা শোনার পর বিক্রমের এখন সন্দেহ হচ্ছে, আর এই সব কিছু জানার পরও লক্ষ্মী নিজেকে রিস্কে ফেলে জয়রামকে বাঁচানোর কেন চেষ্টা করছে? তার মানে জয়রামের সাথে লক্ষ্মীর নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই জয়রাম আর লক্ষ্মীর মধ্যে অবৈধ সম্পর্ক আছে। মূলত সেজন্যই লক্ষ্মী জয়রামের কথা মতো জয়রামকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। আবার শুরু থেকে এ পর্যন্ত লক্ষ্মী এবং জয়রাম যা কিছু বলছে সবই মিথ্যা প্রমাণিত হচ্ছে, তাই লক্ষ্মী এবং জয়রামের উপর সন্দেহটা যাচ্ছে। এর মধ্যেই বিক্রমের চোখ পড়ে পাশের সেলফে থাকা একটি ফটোর দিকে, যেখানে জয়রামের সাথে জয়রামের প্রথম স্ত্রী সরস্বতী আর ছেলে বিনোদকে দেখা যাচ্ছে। লক্ষ্মী জানায় সরস্বতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আর তাদের একমাত্র ছেলে বিনোদ উপরেই দিব্যার পাশের রুমে থাকে। শোনা মাত্রই বিক্রমরা বিনোদের রুমে ছুটে যায়। এ হচ্ছে বিনোদ। বিনোদ একজন স্পেশাল চাইল্ড। বিনোদের মা সরস্বতী মারা যাওয়ার পর থেকে বিনোদ ডিপ্রেশনে পড়ে বিনোদের এই অবস্থা হয়ে গেছে। বিনোদ এই রুম থেকে কখনোই বের হতে চায় না, এমনকি কারোর সাথে স্বাভাবিকভাবে মিশতেও চায় না। বিনোদ ড্রয়িং করছিল, তাই বিক্রম বিনোদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। বিক্রম বিনোদকে বিনোদের মার সরস্বতীর বিষয়ে বলে যে তোমার মা আমার পরিচিত, আমার সাথে মাঝে মধ্যে দেখা হয়। আর মায়ের কথা বলাতে বিনোদ বিক্রমের সাথে বেশ ফ্রেন্ডলি হয়ে ওঠে।
আর বিনোদের সাথে কথা বলে বিক্রম জানতে পারে বিনোদ প্রতি রাতে 10:30টার সময় ঘুমিয়ে পড়ে। আজ রাত 10:30টায় ঘুমিয়েছিল, কিন্তু রাত 10:50 বাচ্চার কান্নার আওয়াজে বিনোদের ঘুম ভেঙে যায়। আর বাচ্চাটা কন্টিনিউয়াস কান্না করায় বিনোদ বিরক্ত হয়ে নিচে গিয়েছিল। কিন্তু বিনোদ যখন নিচে গিয়েছিল, বিনোদ দিব্যা বা লক্ষ্মী কাউকে দেখতে পায়নি। এজন্য বিনোদ আবার ঘরে ফিরে আসে। আর তখন থেকেই বিনোদ তার মায়ের স্কেচ তৈরি করছে। আর বিনোদের মুখে এটা শোনা মাত্রই বিক্রম লক্ষ্মীর কাছে জানতে চায়। বিনোদ বলছে, রাত 10:50 ও নিচে এসে তোমাকে দেখেনি, তুমি কোথায় ছিলে সত্যিটা বলো। লক্ষ্মী বলে, আসলে স্যার, আমার বাড়িটা খুব কাছেই। বাড়িতে আমার একমাত্র মেয়ে আছে। ঘরে চালা ফুটো, আবার ভারী বৃষ্টি পড়ছে, তাই ঘরে পানি পড়ছে কিনা দেখতে আমি বাড়িতে গিয়েছিলাম। ওই সময়ের মধ্যে হয়তোবা কেউ এসে এই কাজটি করেছে। কিন্তু লক্ষ্মী যেটা বলছে কতটুকু সত্য সেটা যাচাই করতে লক্ষ্মীর মেয়ে মানসাকে ডাকতে পাঠানো হয়। এদিকে বিক্রমরা অপেক্ষা করছে। বিক্রম বারবার ঘড়ি দেখছে, কিন্তু বিক্রমের ঘড়িটি বন্ধ হয়ে থাকায় বিক্রমের ঘড়ির সময়টা আর দেয়ালের ঘড়ির সময়টা মিলছে না। এর মধ্যে রামবাবু মানসাকে নিয়ে আসে। বিক্রম প্রথমে মানসাকে দিব্যার মৃত্যুর বিষয়টি বলে, যে দিব্যা ম্যাডামকে কেউ খুন করেছে, আর আমাদের তথ্য প্রমাণ বলছে তোমার মাই খুনটি করেছে। আর তুমি নিশ্চয়ই তোমার মাকে বাঁচাতে চাও, তাই তোমার মাকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে আমাদেরকে সাহায্য করতে হবে। মানসাও জানায় তার মাকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে প্রস্তুত। তবে এরপরে বিক্রম যে কথাটা জানতে চায় সেটা শুনে সবাই চমকে ওঠে। বিক্রম জানতে চায় দিব্যাকে কেন খুন করেছ। আর এর পিছনে যথেষ্ট যৌক্তিকতাও আছে, কারণ বিক্রম দিব্যার রুমের মেঝেতে যে স্টোনটি পেয়েছিল সেই স্টোনটি মানসার কানের দুলের ভাঙা স্টোন। আবার মানসার গলাতে আঙ্গুলের ছাপ রয়েছে। এমনকি মানসার আঙ্গুলের মধ্যে ব্লাড স্টেইন এবং স্কিন পাওয়া যায়। বিক্রম ধারণা করছে এগুলো দিব্যার হতে পারে, তাই বিক্রম সেগুলো স্যাম্পল রেখে দেয়। বিক্রম মানসার থেকে সত্যিটা বের করার জন্য মানসাকে বলে, এখন কি হবে জানো, তুমি যদি খুনের দায়ে জেলে যাও তোমার খুবই কম সাজা হবে, তুমি কম সাজা খেটে বের হয়ে আসবে। কিন্তু তোমার মা তোমাকে বাঁচানোর জন্য এই খুনের দায় নিজের উপর নিয়ে নিলে হয় তোমার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হবে, নয়তো তোমার মায়ের মৃত্যুদণ্ড হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোনটা করবে, তোমার মাকে বাঁচাবে। তখন লক্ষ্মী বলে ওঠে, স্যার, আমি দিব্যা ম্যাডামকে খুন করেছি। এই জন্য রামবাবু লক্ষ্মীকে অ্যারেস্ট করতে যাচ্ছিল। আর এটা থেকে মানসা দৌড়ে গিয়ে লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে, মা, এবার আমাকে সত্যিটা বলতে হবে। মানসা বলে, আমি খুনটি করেছি। আর মানসা কিভাবে খুনটি করেছে মানসার মুখে আমরা সেটা জানতে পারি। মূলত লক্ষ্মী মানসাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিল। তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আবার বাড়িতে দিব্যার বাচ্চাটাকেও একা রেখে এসেছে। এই জন্য লক্ষ্মী মানসাকে বলছিল, তুই গিয়ে বাচ্চাটার খেয়াল রাখ, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এই জন্য মানসা বাচ্চাটাকে খেয়াল রাখতে গিয়েছিল। তখনই দিব্যা ওপর থেকে বারবার লক্ষ্মীকে ডাকছিল। আর লক্ষ্মী যেহেতু এখানে নেই তাই মানসাই দিব্যার রুমে যায়। মূলত দিব্যার হাত থেকে পড়ে একটি গ্লাস ভেঙে গিয়েছে। লক্ষ্মী যেহেতু নেই তাই দিব্যা মানসাকে কাচের টুকরোগুলো তুলতে বলে। আর মানসা যখন সেগুলো তুলছিল দিব্যা বলছিল, তোদের মা মেয়েকে দেখলে আমার ঘৃণা করে। মূলত দিব্যা জয়রাম আর লক্ষ্মীর বিষয়টি জানত, এই জন্য বলছিল, তোদের যদি এতই শখ থাকে অন্য কারোর সাথে গিয়ে শুতে পারিস না। বলে দিব্যা মানসাকে লাথি মেরে ফেলে দেয়। আর মানসা ওটা সহ্য করতে না পেরে দিব্যার গলা চেপে ধরে। এরপর দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ স্ট্রাগল হয়। এক পর্যায়ে মানসা দিব্যাকে ধাক্কা দিয়ে দেয়ালে ছুঁড়ে মারলে দিব্যার মাথায় আঘাত লেগে দিব্যা সেন্সলেস হয়ে পড়ে। এরপর মানসা বাড়িতে ফিরে লক্ষ্মীকে বিষয়টি জানানো মাত্রই লক্ষ্মী মানসাকে নিয়ে দ্রুত এখানে এসে দেখে দিব্যা এতক্ষণে মারা গেছে। তাই লক্ষ্মী কিছুতেই বুঝতে পারছিল না লক্ষ্মী এখন কি করবে। এজন্যই মূলত লক্ষ্মী তখনের ওই নাটকটি সাজিয়েছিল। এটা তো ছিল খুনের বর্ণনা, কিন্তু শুধুমাত্র এতটুকু বিষয় নিয়ে তো মানসা দিব্যাকে খুন করেনি। এর পিছনে একটি বড় কারণ ছিল। আর এরপরই আমরা সেই কারণটাও জানতে পারি। লক্ষ্মী 10 বছর যাবৎ এই বাড়িতে কাজ করে। আর মানসা ছিল একমাত্র মেয়ে। মানসা পড়াশোনাতে খুবই ভালো ছিল, স্কুলে সবসময় ফার্স্ট হতো। কিন্তু মানসাকে মাঝে মধ্যে একটি বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হতো, কারণ মানসার বাবা নেই। সবাই জানতে চাইতো মানসার বাবাকে, কিন্তু মানসা কোনো উত্তরই দিতে পারত না। এই জন্য মানসার ক্লাসমেটরা বিভিন্ন সময় মানসাকে এটা নিয়ে ব্যঙ্গ করত। আর এজন্য একদিন মানসা বাড়িতে ফিরে তার মা লক্ষ্মীর কাছে জানতে চায়, মা, এবার আমাকে সত্যিটা বলো, আমার বাবাকে। লক্ষ্মী বলতে পারছিল না। এজন্য মানসা রাগ করে নিজের হাতও কেটে ফেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মী ওই রাতে মানসাকে বলে দেয়, তোর বাবার নাম জয়রাম, তবে এটা তুই কাউকে বলতে পারবি না। মানসা মাকে ওয়াদা করে। তবে এটা জানার পরই মানসার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছিল। মানসা নিজেকে জয়রামের মেয়ে হিসেবে দেখছিল। মানসা এই বাড়ি, এই সব কিছু নিজের মতো করে দেখছিল। আবার ইচ্ছা করেই
জয়রামের আশেপাশে যেত, জয়রামের কাজগুলো করে দিত। একদিকে যেমন মানসা তার আনন্দ খুঁজে নিচ্ছিল, অন্যদিকে দিব্যার লক্ষ্মীর সাথে যে খারাপ আচরণ করত মানসা সেগুলোও দেখছিল। আর ধীরে ধীরে এই সব কিছু দেখতে দেখতে মানসার দিব্যার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভের জের ধরেই ওই রাতে মানসা দিব্যাকে ধাক্কা দিয়ে দেয়ালে ফেলে দেয়। আর মানসার নিচে মুখে এটাও বলে, ওই ডাইনিটা আমার মায়ের সাথে যেরকম আচরণ করতো আর আমার সাথে যেভাবে ব্যবহার করত, আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম ওই ডাইনিটাকে আমি মেরে ফেলব। এই ছিল দিব্যার খুনের রহস্য। সিন চলে যায় পরবর্তী দিন। একদিকে দিব্যার বডিটি পোস্টমর্টমের জন্য নেওয়া হয়, আর অন্যদিকে মা মেয়েকে পুলিশ হেফাজতে। বিক্রম জয়রামদের পক্ষ থেকে আদিত্যকে সাথে নিয়ে যায়। ইনি হচ্ছেন ডক্টর সেলভাম। সেলভাম আদিত্যকে আগে থেকে জানত, কারণ আদিত্য আগে থেকেই এনআইয়ের বিভিন্ন কেস নিয়ে তার কাছে এসেছে। আর ডক্টর সেলভাম দিব্যার পোস্টমর্টম করে যেটা জানায়, তার জন্য বিক্রম, আদিত্য বা আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ সেলভাম জানায় দিব্যার মাথায় যে আঘাত লেগেছে সেটা খুবই মাইনর ইনজুরি, আর এই মাইনর ইনজুরিতে সর্বোচ্চ বেহুশ হয়ে যাওয়া সম্ভব, কারণ মৃত্যু হওয়া সম্ভব নয়। মৃত্যুর কারণ হিসেবে ডক্টর সেলভাম জানায় দিব্যার বডিতে এক ধরনের পয়জন পাওয়া গেছে, তাই ডক্টরের ধারণা ওই পয়জন দিয়েই দিব্যাকে খুন করা হয়েছে। আর এটা জানা মাত্রই বিক্রমরা জয়রাজের বাড়িতে যায়। জয়রাজ তখন তার ছেলে বিনোদকে সকালে নাস্তা খাওয়াচ্ছে। বিক্রম জয়রামকেও জানায় দিব্যার মৃত্যু মাথায় আঘাত পাওয়ার কারণে হয়নি, দিব্যাকে পয়জন দেওয়া হয়েছিল। আর এটা শোনা মাত্রই বিনোদ ভয়ে আটকে ওঠে। বিনোদ দৌড়ে তার রুমের দিকে চলে যায়। বিক্রমরা বিনোদকে ফলো করে বিনোদের রুমে যায়, কিন্তু বিনোদ কাপবোর্ডের পিছে লুকিয়ে আছে। বিনোদ কিছু একটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। বিক্রম, জয়রাম যতই চেষ্টা করুক না কেন, বিনোদ কিছুতেই সেখান থেকে বের হচ্ছে না। জয়রামও বুঝতে পারছে না বিনোদ কেন ভয় পাচ্ছে। তবে বিক্রম বলে ওকে ওর মতো থাকতে দিন, ও এমনিতেই ফিরে আসবে। তবে বিনোদের কাপড় চেক করে দেখে এখানে বেশ কয়েকটি সেলফ খালি, তবে একটি সেলফ বন্ধ, আর ওই সেলফের মধ্যে কিছু একটা নিশ্চয় আছে। তবে জয়রাম জানায় এই সেলফের মধ্যে বিনোদের মা সরস্বতীরই কিছু স্মৃতি রাখা ছিল, আর অনেকদিন যাবৎ একটি সেলফের চাবি পাওয়া যাচ্ছে না। আর বিনোদও ওই সেলফটি খুলতে না দেয় তারা নতুন করে কোনো চাবিও বানায়নি। আর এটা শোনার পর বিক্রম সন্দেহ করে নিশ্চয় বিনোদ এই সম্পর্কে কিছু জানে। বিক্রমের চোখ পড়ে বিনোদের মায়ের ফটোর দিকে, আর ওই ফটোর পিছেই সেলফের চাবি পাওয়া যায়। সেলফটি খুলতেই দেখা যায় সেলফের মধ্যে সরস্বতীর ব্যবহৃত সবকিছু রাখা আছে, মানে বিনোদ তার মায়ের স্মৃতি হিসেবে এগুলো রেখে দিয়েছে। তবে এগুলো স্মৃতি হিসেবে থাকলেও এর মধ্যে এমন একটি জিনিস আছে যেটা মোটেও স্মৃতি হিসেবে রাখা নয়, আর এটাই হচ্ছে সেই বোতল। বিক্রমদের ধারণা এই বোতলের পয়জন খাইয়ে হয়তোবা দিব্যাকে খুন করা হয়েছে। তবে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বোঝার জন্য বিক্রম ওই পয়জন জয়রামকে খেতে বলছিল। আর জয়রাম যখনই ওই পয়জন খেতে যাবে তখনই বিনোদ বের হয়ে এসে ওই বোতলটি ফেলে দেয়। আর এরপর বিনোদের মুখেই জানা যায় ওই রাতে আসলে কি হয়েছিল। বিনোদ জানায় ওই রাতে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে বিনোদ যখন নিচে গিয়েছিল তখন দিব্যার লক্ষ্মীকে পানি নিয়ে যেতে বলছিল, কিন্তু লক্ষ্মী তো তখন এখানে ছিল না, লক্ষ্মী বাড়িতে গিয়েছিল। আর ওই সুযোগে বিনোদ জুসের মধ্যে ওই মেডিসিন মিশিয়ে দিব্যাকে দিয়ে এসেছিল। বিনোদের মুখে এটা জানার পর বিক্রম বিনোদের কাছে জানতে চায় তুমি এটা কেন করেছ? দিব্যা তো তোমার মায়ের মতোই ছিল। কিন্তু বিনোদের কথা, ও আমার মায়ের মতো ছিল না, ও একটা ডাইনি ছিল। আমার মা তো অনেক ভালো মানুষ ছিল। আর এখানে আমরা দেখতে পাই বিনোদের মা সরস্বতী বিনোদকে খুবই ভালোবাসত, খুবই আদর যত্ন করত, যেমনটা আর 5টা মা সবসময় করে থাকে। এদিকে আবার জয়রামের লক্ষ্মীর সাথে সম্পর্কটা সরস্বতী জানতে পেরে এটা নিয়ে সরস্বতী আর জয়রামের মধ্যে হরহামেশায় ঝামেলা হতো। এমনকি একদিন সরস্বতী এই বিষয়কে কেন্দ্র করে জয়রামকে বলছিল তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমি বিষ খেয়ে মরব। অবশ্য জয়রাম বলছিল তুমি যদি মনে করো এটাতেই সমাধান তাহলে করো। অবশ্য সরস্বতী যখন ওই পয়জনটি খেতে যাবে তখনই জয়রাম সেটি ফেলে দেয়। আর ওই দিনই বিনোদ ওই শিশিটি এনে তার সেলফের মধ্যে রেখে দিয়েছিল। এরপর বিনোদ তার মাকে বলছিল মা তুমি এটা করো না, আমাকে ছেড়ে যেও না। সরস্বতী বলছিল না রে বাবা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু ভাগ্য সরস্বতী সহায় হয়নি। সরস্বতীর ক্যান্সার ধরা পড়ে, আর কয়েকদিনের মধ্যেই সরস্বতী মারা যায়। আর এদিকে সরস্বতী মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই জয়রাম দিব্যাকে বিয়ে করে নিয়ে আসে। আর এরপর থেকে দিব্যা বিনোদ, জয়রাম, লক্ষ্মী, মানসা সবার সাথে খারাপ ব্যবহার করত, সবসময় ঝামেলা বাঁধিয়ে থাকত। আর এসব দেখে দেখে দিব্যার প্রতি বিনোদের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যে জন্য বিনোদ এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এখন এটা স্পষ্ট হয়ে গেল মানসার কারণেই দিব্যার মৃত্যু হয়নি, দিব্যাকে বিনোদ পয়জন দিয়ে মেরেছে। বিনোদ যেহেতু মাইনর তাই বিনোদকে বোস্টাল স্কুলে পাঠানো হয়।
বিক্রমও থানায় ফিরে যায়। তবে এর মধ্যেই ডক্টর সেলভাম কল করে বিক্রমকে দ্রুত দেখা করতে বলে। বিক্রমও ফরেন্সিক ল্যাবে গিয়ে দেখে আদিত্যকে ডাকা হচ্ছে। আর ডক্টর সেলভাম যেটা জানায় সেটা শোনার পর সবাই শক, কারণ বিক্রমরা বিনোদের সেলফ থেকে যে বোতলটা উদ্ধার করে এনেছে সেটা কোনো পয়জনের বোতল নয়। এই বোতলের মধ্যে ব্রোনকাইটিসের মেডিসিন রয়েছে। আর এই মেডিসিন পুরোটা খেলে হয়তো সর্বোচ্চ বমি হতে পারে বা মাথা ঘোরাতে পারে, কোনো মানুষের মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেলভাম সাথে এটাও জানায় দিব্যার বডি থেকে আসলে কি পয়জন পাওয়া গিয়েছিল সেটা এই ল্যাবে টেস্ট করার চেষ্টা করেও তারা পারেনি, তাই তারা পুনে ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছিল। আর সেখান থেকে টেস্টের রেজাল্ট এসেছে। তারা জানতে পেরেছে দিব্যার বডিতে এক ধরনের ড্রাগ পাওয়া গেছে, যেটা খুবই রেয়ার ড্রাগ। এটা সম্পর্কে অনেক ডক্টরও এখনও অবগত নয়। আর এই ড্রাগ এমন একটি ড্রাগ যেটা আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এমনকি কোনো পোস্টমর্টমের মধ্যেও এই ড্রাগের কোনো ট্রেসও পাওয়া যাওয়ার কথা নয়। এমনকি এই ড্রাগ সচরাচর কোথায় পাওয়া যাওয়ার কথাও নয়। তাই সেলভামের কথা, যেই দিব্যাকে খুন করেছে সে খুবই চতুরতার সাথে ওয়েল প্ল্যান করেই এই খুনটি করেছে। এদিকে জয়রামের প্রতিবেশী সুধাকর জানায় ওই দিন সে একটি প্রোগ্রামের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তখন বৃষ্টির মধ্যে জয়রামের বাড়ির পিছের দিক দিয়ে কাউকে সে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখেছিল। লোকটির বর্ণনা জানতে চাইলে সুধাকর জানায় লোকটির গায়ে রেইনকোট ছিল, মাথায় ক্যাপ ছিল, এই জন্য সে স্পষ্ট ফেস দেখতে পায়নি। তবে তার বাড়ির ছাদে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, ওই ব্যক্তির ফুটেজ রেকর্ড হয়ে যাওয়ার কথা। এই জন্য সুধাকরের বাড়িতে গিয়ে ওই ফুটেজ চেক করা হয়, যেখানে দেখা যায় কালো রেইনকোট এবং ক্যাপ পরা কোনো এক ব্যক্তি পিছের দিকে দেয়াল বেয়ে বেয়ে দিব্যার রুমে প্রবেশ করছে এবং কিছুক্ষণ পর আবার সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে এই সেই কিলার। আর এই ভিডিওটি দেখার পর বিক্রম, জয়রাম, সুধাকর আর আদিত্যকে বলে দেয় আমার অনুমতি ছাড়া তোমরা কেউ এই শহর থেকে যেতে পারবে না, কারণ আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না। এরপর বিক্রম এভিডেন্স রুম চেক করে, কেস ফাইলগুলো আবার ডিটেলসগুলো খতিয়ে দেখতে থাকে। এমনকি আদিত্য, জয়রাম, সুধাকর সবাইকে ফলো করতে থাকে, কে কখন কোথায় যাচ্ছে সব কিছু দেখছে। আবার প্রত্যেকের ফোন কল ডিটেলসও বের করে, কিন্তু কোনো কিছুতেই কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। ঠিক এর মধ্যে একদিন ফরেন্সিক ল্যাব থেকে খবর আসে ফরেন্সিক ল্যাবে আগুন লেগে ল্যাবের সব কিছু পুড়ে গেছে। শোনামাত্র বিক্রম ল্যাবে ছুটে যায় আর সেখানে গিয়ে ডক্টর সেলভামের কাছে জানতে পারে এখানে থাকা দিব্যার সকল ডিটেলস, স্যাম্পল, ফাইল সব কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে এখনও জানা যায়নি। বিক্রম ধারণা করছে কেউ হয়তো বা এই সব কিছু মেটাতেই এখানে আগুন লাগিয়েছে। আর এরপর এখানে ডকুমেন্টসগুলো খুঁজতে খুঁজতে বিক্রম একটি পোড়া কাগজের অংশ পেয়ে কনস্টেবল রামবাবুকে বলে আমাদের খুনিকে আমরা পেয়ে গেছি। আর বিক্রম অন্য কারো কথা বলছে না, বিক্রম আদিত্যর কথা বলছে। সাথে সাথে বিক্রম সাইবার সেলে কল করে আদিত্যর নম্বরটি ট্রেস করে জানতে পারে আদিত্য এখন তার নিজ বাড়িতে অবস্থান করছে। তাই বিক্রম আদিত্যকে ধরতে আদিত্যর বাড়িতে চলে যায়। আর বাড়ির মধ্যে গিয়ে দেখতে পায় ড্রয়িং রুমের মধ্যে ক্রিমিনাল সাইকোলজির বই পড়ে আছে, বড় স্ক্রিনের মধ্যে ক্রাইম ফিল্ম চলছে। বিক্রম আস্তে আস্তে উপরে বেডরুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখে রুমের মধ্যে বড় একটি বোর্ড লাগানো, যেখানে জয়রাম আর দিব্যার সম্পর্কিত সব কিছু ছক আঁকা। মানে দিব্যাকে খুন করার পুরো ছকটাই এখানে আঁকা রয়েছে। বিক্রম রুম থেকে বের হওয়া মাত্রই আদিত্যর মুখোমুখি হয়। এরপর তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়। আর ফাইটের এক পর্যায়ে কনস্টেবল রামবাবু এসে বিক্রমের মাথায় আঘাত করে বিক্রমকে বেহুশ করে ফেলে। এখান থেকে সিন শিফট হয়। বিক্রমকে একটি রুমের মধ্যে বেঁধে রাখা হয়েছে, এখানে আদিত্য আছে। আদিত্য বলছিল তুমি এত সহজে এত জটিল কেসটি সলভ করে ফেলবে আমি তো কল্পনাই করতে পারিনি। আর আমি যখনই বুঝতে পারি তোমাকে আমি আমার ফাঁদে ফেলি। কিন্তু সত্যিটা কি জানো, আমি দিব্যাকে খুন করিনি, দিব্যাকে তুমি খুন করেছ। আর এটা শোনা মাত্র বিক্রম পুরো শকড হয়ে যায়। আদিত্য বলে দিব্যা মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে যারা যা ছিল আমি তো তাদেরকে সন্দেহ করছিলাম, কিন্তু সুধাকরের বাড়ির ওই সিসিটিভি ফুটেজ দেখার পর আমি বুঝতে পারি কিলার ঘরের মধ্যের কেউ নয়, কিলার বাইরের কেউ। আর ওই কিলারের সাথে দিব্যার কোনো না কোনো কানেকশন নিশ্চয় আছে। আর এরপরই মূলত আদিত্য তার নিজের মতো করে তদন্ত শুরু করে। দিব্যা জয়রামের স্ত্রী, এর বাইরে দিব্যার সম্পর্কে আদিত্য কোনো কিছুই জানত না। এই জন্য দিব্যার সম্পর্কে জানতে দিব্যার যেখানে জন্ম হয়েছিল এবং যেখানে দিব্যা বড় হয়েছে আদিত্য সেখানেই তদন্ত করতে যায়। আর সেখানে দিব্যার রুমে থাকা একটি ট্রাঙ্কের মধ্যে দিব্যার বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। তবে এত কিছুর মধ্যে শুধুমাত্র একটি চিঠি দিব্যার খুনের কেসটি সলভ করে দিয়েছে, কারণ ওই চিঠির মধ্যেই বিক্রমের নাম লেখা ছিল। মানে ওই চিঠিটি বিক্রম দিব্যাকে পাঠিয়েছিল। আবার ডক্টর সেলভাম বলেছিল খুনি যেই হোক না কেন সে খুবই চতুর এবং প্রফেশনাল।
আর এই সব কিছুতে আদিত্যর কাছে কনফার্ম হয়ে গিয়েছিল দিব্যাকে বিক্রমই খুন করেছে। আর তখন থেকেই আদিত্য বিক্রমকে ফলো করতে শুরু করে। আর বিক্রমকে একটি ঘড়ির দোকানে দেখে আদিত্য সন্দেহ হয়, কারণ খুনের রাতে বিক্রম বারবার নিজের ঘড়ি দেখছিল আর দেয়ালের ঘড়ি দেখছিল। এই জন্য বিক্রম ওই দোকান থেকে বের হওয়ার পর আদিত্য ওই দোকানে গিয়ে জানতে পারে বিক্রমের ওয়াচের ক্রাউন হারিয়ে গিয়েছে। সেই ক্রাউন রিপ্লেস করতেই বিক্রম তাদের দোকানে এসেছিল। আদিত্য তখন আরও মনে পড়ে ওই রাতে বিক্রম যখন বারবার তার ঘড়ি দেখছিল তার ঘড়িটি 10:15 স্টপ ছিল, আর এটাই ছিল দিব্যার খুনের এক্সাক্ট টাইম। এরপর আদিত্য বিক্রমকে তার ওয়াচের ওই ক্রাউনটিও দেখায়, যেটি আদিত্য খুঁজে পেয়েছে। আদিত্য বলে, সাধারণ মানুষেরা ঘড়ির সময় পরিবর্তন করতে এই ক্রাউনটি ব্যবহার করে, কিন্তু তোমার মতো জিনিয়াস ব্যক্তিরা এটাকে মার্ডার ওয়েপন হিসেবে ইউজ করে। এখানে আমরা এটাও দেখতে পাই ওই সিসিটিভি ফুটেজ দেখার পর আর বিক্রমের ওয়াচ ক্রাউনের বিষয়টি জানার পর আদিত্য পুরো ঘর এবং ঘরের বাইরে যে জায়গা দিয়ে বিক্রম গিয়েছিল সেই সকল জায়গাগুলো ভালো করে তল্লাশি করে ওই ক্রাউনটি সেখানে পেয়েছিল। আর এরপর ক্রাউনটির টেস্ট করতে ল্যাবেও পাঠিয়েছিল। আর ল্যাব রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ওয়াচ ক্রাউনে দিব্যার ব্লাড পাওয়া গেছে। এমনকি দিব্যার শরীরের মধ্যে যে ড্রাগ দেওয়া হয়েছে ওই ক্রাউনের মধ্যেও সেই একই ড্রাগ পাওয়া গেছে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওই ক্রাউনের মধ্যে ড্রাগ লাগিয়েই দিব্যার শরীরের মধ্যে পুশ করা হয়েছিল। মূলত ওই রাতে বিক্রম দিব্যাকে খুন করে থানায় বসে শুধুমাত্র ফোনের অপেক্ষা করছিল। আর লক্ষ্মীর কল পেয়ে বিক্রম আসার পর দিব্যার বডিটি বেডে না পেয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় পেয়ে বিক্রম তখন বুঝতে পারে যে এর মধ্যে অন্য কেউ ইনভলভ হয়েছে। তাই নিজেকে বাঁচাতে খুব চতুরতার সাথে অন্যদেরকেই কেসের মধ্যে ইনভলভ করার চেষ্টা করেছে। কিন্তু যত অ্যাঙ্গেলে চেষ্টা করুক না কেন সবই ভেস্তে গিয়েছে। শেষ পর্যন্ত বিক্রম এটাও বুঝতে পারছিল আদিত্য যেহেতু একজন এনআইএ অফিসার, তাই আদিত্যর সাথে এত সহজে সে পেরে উঠবে না। তাই বিক্রম আদিত্যকে ফ্রেম করার চেষ্টা করে। আর আদিত্য ওটা জানত বিক্রম যে কোনোভাবে আদিত্যকে ফ্রেম করার চেষ্টা করবে, যেটা বিক্রম করেছে। এজন্য অবশ্য আদিত্য কনস্টেবল রামবাবুর সাথে দেখা করে রামবাবুকে আগেই সব ডিটেলস বলে রেখেছিল। অবশ্য প্রথমে রামবাবু বিশ্বাস করতে চায়নি। তখন আদিত্য রামবাবুকে এটা বলেছিল বিক্রম আমাকে ফ্রেম করার জন্য চেষ্টা করবে। আর রামবাবু ফরেন্সিক ল্যাবে সেই প্রমাণটা পেয়ে গেছে। মূলত এরপরে আদিত্য রামবাবুর সহযোগিতা নিয়ে বিক্রমকে ধরেছে। আর এখন তারা এনআইএর ইনভেস্টিগেশন রুমে বসে আছে। আর বিক্রমকে খুনি প্রমাণিত করতে সকল এভিডেন্সই আদিত্যর কাছে আছে। কিন্তু আদিত্য শুধু একটি বিষয় জানে না, সেটা হচ্ছে বিক্রম দিব্যাকে কেন খুন করল। আর এটা আমরা বিক্রমের মুখেই শুনতে পাই। বিক্রমের কাছে আমরা জানতে পারি বিক্রম যখন খুব ছোট ছিল তখন তার বাবা মারা গিয়েছিল। বিক্রম তার মায়ের সাথে বস্তিতে বসবাস করত। ছোট থেকেই সে খুব বেশি টেক কেয়ার পায়নি। বিক্রম পড়াশোনায় খুব ভালো ছিল, স্কুলে সবসময় ফার্স্ট হতো। তবে তার পড়াশোনার খরচ চালাতে খাবার আর হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হতো। এর মধ্যে একদিন বিক্রমের মা মারা যায়। আর এরপর বিক্রম পুরোপুরি একা হয়ে পড়ে। এমনকি ওই খাবারের হোটেলের মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে বিক্রমকে বেঁচে থাকতে হতো। এভাবে বিক্রমের ছোটবেলা কেটেছে। বিক্রমের জীবনটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তবে এই অন্ধকারের মধ্যে দিব্যায় বিক্রমের জীবনে আলো নিয়ে এসেছিল। দিব্যা আর বিক্রম একে অন্যকে খুবই ভালোবাসত। দিব্যাকে পাওয়ার পর বিক্রমও ধীরে ধীরে তার কষ্টের দিনগুলো ভুলে যাচ্ছিল। তাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। তবে এর মধ্যেই বিক্রমের পুলিশে সিলেকশন হয়। বিক্রম দিব্যাকেও জানায় খুব তাড়াতাড়ি তাকে ট্রেনিংয়ে যেতে হবে, আর ফিরে আসার পর তারা দুজন বিয়ে করে সংসার শুরু করবে। এই প্রত্যাশা নিয়ে বিক্রম ট্রেনিংয়ে জয়েন করেছিল। আর বিক্রমের ট্রেনিং চলাকালীন অবস্থায় নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বিক্রম তার ব্যাচের টপার হয়েছিল। আর বিক্রমের এই পারফরমেন্স দেখে বিক্রমদের যে আইজি ট্রেনিং দিয়েছিল সেই আইজি বিক্রমকে খুব পছন্দ করে ফেলে। আইজির নিজের যে কনফিডেন্স ছিল আইজি বিক্রমের মধ্যেও সেই কনফিডেন্স দেখছিল। তাই আইজি বিক্রমকে একটি অফার দেয়। আইজি বিক্রমকে তার মেয়েকে বিয়ে করতে বলে। বিক্রমও তখন বুঝতে পারছিল না সে এখন কি করবে। একদিকে তার কেরিয়ার, অন্যদিকে ভালোবাসা। ছোট থেকে বিক্রম যে কষ্ট পার করে এসেছে, বিক্রম ওই সব কিছুর কথা চিন্তা করে আইজির প্রস্তাবে রাজি হয়ে আইজির মেয়েকে বিয়ে করে। কিন্তু বিক্রম সবসময় দিব্যাকে ধোঁকা দেওয়ার গিল্ট ফিল করত। এজন্য অবশ্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টাও করত। এর মধ্যেই বিক্রম একদিন একটি ড্রাগ র্যাকেটকে ধরে ফেলে। আর তাদের কাছে এমন এক ধরনের ড্রাগ পাওয়া যায় যার সিঙ্গেল ড্রপ মানুষের শরীরের মধ্যে গেলে একজন মানুষের মৃত্যু হতে পারে। আর এই ড্রাগ খুব ধীরে ধীরে কাজ করে, মানে কারো শরীরের মধ্যে যাওয়ার পর 4 থেকে 5 ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে। এমনকি কোনো অটোপসি রিপোর্টেও এই ড্রাগের কোনো উপস্থিতি পাওয়া যাবে না।
বিক্রমের দিনগুলো খুব স্বাভাবিকভাবে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন দিব্যা বিক্রমকে কল করে। দিব্যা বিক্রমের সাথে তাদের পুরাতন দিনের কথাগুলো শেয়ার করে। দিব্যারও জয়রামের সাথে বিয়ে হয়েছে, কিন্তু দিব্যা মনে প্রাণে বিক্রমকে ভালোবাসে। এদিকে বিক্রম যখন দিব্যার সাথে কথা বলছিল, বিক্রমের ওয়াইফ বিক্রমকে টাকায় দিব্যা ফোন রেখে দিয়েছিল। বিক্রম ভেবেছিল দিব্যা হয়তোবা তাকে আর কল করবে না, কিন্তু ঠিক এর কয়েকদিন পর দিব্যা আবারও বিক্রমকে কল করে। এমনকি ধীরে ধীরে জয়রামের সাথে যখনই দিব্যা ঝামেলা হতো, দিব্যা তখনই বিক্রমকে কল করত। আর এই সব কিছুর জন্য বিক্রমকে দায়ী করছিল। দিব্যার কথা, আমার আজকের এই পরিস্থিতির জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার জন্য আজকে আমার এই সব কিছু ফেস করতে হচ্ছে, আমাকে এত কষ্টে জীবন কাটাতে হচ্ছে। তুমি আমার সাথে চিট করে তুমি সুখে থাকবে? তুমি যদি আমাকে এখান থেকে নিয়ে না চাও, আমি মিডিয়ার সামনে সবার সামনে গিয়ে বলে দেব তুমি আমার সাথে চিট করেছ। আর এই কথাগুলো দিব্যা ওই রাতে বলেছিল, যে রাতে জয়রাম দিব্যাকে থাপ্পড় দিয়ে বের হয়ে গিয়েছিল। দিব্যা বিক্রমকে 1 ঘন্টা সময় পেতে দেয় যে তুমি আমাকে 1 ঘন্টার মধ্যে এখান থেকে নিয়ে যাবে, না হলে আমি তোমার পুরো জীবন নষ্ট করে দেব। তখন বিক্রম বুঝতে পারছিল না বিক্রম এখন কি করবে। একদিকে দিব্যাকে ধোকা দেওয়ার গিল্ট তার নিজের মধ্যে কাজ করছে, অন্যদিকে তার কেরিয়ার। বিক্রম ভালো মতো বুঝতে পারছিল দিব্যা তার সব কিছু নষ্ট করে দেবে। এই জন্যই বিক্রম দিব্যাকে খুন করার প্ল্যান করে। বিক্রমের এভিডেন্স রুমের মধ্যে ওই ট্রাক রাখা ছিল, আর বিক্রম জানত যে 1 ফোঁটা ট্রাক শরীরে দেয়া মাত্রই মানুষের মৃত্যু ঘটবে। তাই বিক্রম তার ওয়াচ কাউন্টের পিনে ওই ট্রাক লাগিয়ে দিব্যার সাথে দেখা করতে গিয়েছিল। দিব্যা তো বিক্রমকে দেখে ভেবেছিল বিক্রম তাকে নিতে এসেছে। বিক্রম ও দিব্যার সাথে তেমনটা অভিনয় করছে। আর সেই ফাঁকেই বিক্রম খুব চতুরতার সাথে দিব্যার গলার মধ্যে ওই পিনটি পুশ করে দেয়, যে জন্য দিব্যার ব্লাডের মধ্যে ওই ট্রাক মিশে গিয়েছিল। এরপর বিক্রম দিব্যার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটায়। একসময় বিক্রম দিব্যাকে বলছিল, কালকে বিকেলের মধ্যে আমি সব সমাধান করে ফেলব, তুমি চিন্তা করো না। এরপর বিক্রম চলে যাচ্ছিল, তখন দিব্যা বিক্রমকে ডেকে বলে, যাওয়ার আগে আমাদের ছেলেকে দেখে যাবে না? ঠিক তখনই বিক্রম জানতে পারে দিব্যার যে ছেলেটি সেটি বিক্রমের ছেলে, মানে দিব্যার বিয়ের আগেই দিব্যা প্রেগনেন্ট ছিল। কিন্তু বিক্রম এটা আগে জানত না। আর এটা জানার পর বিক্রম এখন কিছুতে মানতে পারছে না সে এটা কী করেছে। কিন্তু তারপরও বিক্রম শুধু তার কেরিয়ার দিকে ফোকাস করেছে। এই ছিল দিব্যার খুনের পিছের রহস্য। এরপর দিব্যার ঘরে বিনোদ এসেছিল। বিনোদ চলে যাওয়ার পর মানসা এসেছিল। এমনকি এখানে কি কি ঘটেছিল সব কিছু আমরা দেখেছি। সব কিছু জানার পর বিক্রমকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আর পুলিশ পিজন ভ্যানে যখন বিক্রমকে নিয়ে যাওয়া হচ্ছিল, বিক্রম দিব্যাকে অনুভব করছিল। আর দিব্যা বিক্রমের কাঁধে মাথা রেখে বলছিল, যদি আমরা একসাথে থাকতাম তাহলে আমাদের জীবনটা কত সুন্দরী না হতো। বিক্রম এখন অনুভব করছে যদি সে দিব্যাকে বিয়ে করত তাহলে তার লাইফটা কেমন হতো। আর এর দ্বারা এটা আবারও প্রমাণ হয়ে যায়, ভালোবেসে কাউকে ধোকা দিলে নিজেও তার ফল ভোগ করতে হয়। ভালোবাসা মানুষকে কখনো ধোকা দিতে নেই। ভালোবাসা একটা পবিত্র জিনিস। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।